আজ আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের ছোট্ট দুটো টপিক আলোচনা করব এবং প্রথমে আলোচনা করব পরমাণুর গঠন, পরমাণু কি দিয়ে তৈরি, অর্থাৎ ওয়াবো পারমাণবিক কণাসমূহ। ওয়াবো পারমাণবিক কণাসমূহ অর্থাৎ সাব অ্যাটমিক পার্টিকলস। পরমাণুকে ভাঙলে কিছু স্থায়ী কণা পাওয়া যায়। সেই স্থায়ী কণাগুলো কারা? ইলেকট্রন, প্রোটন, এবং নিউট্রন। এদের স্থায়িত্ব বেশি, এদের অস্তিত্ব আছে, এদের এক্সিস্টেন্স খুঁজে পাওয়া যায়। কিছু অস্থায়ী কণাও পরমাণুকে ভাঙলে পাওয়া যেতে পারে, যেমন মেসন কণা, অর্থাৎ এরা মুহূর্তের মধ্যে তৈরি হয়ে আবার নষ্ট হয়ে যায়, এদের স্থায়িত্ব অনেক কম। মেসন বা নিউট্রিনো, এদেরকে অস্থায়ী কণা হিসেবে বিবেচনা করতে পারি আমরা। এবং স্থায়ী কণা আর অস্থায়ী কণার দুই মধ্যবর্তী, এদের স্থায়িত্ব ইলেকট্রন প্রোটনের মতো নয়, আবার এরা মেসন বা নিউট্রিনোর মতো অস্থায়ীও নয়। এরকম কিছু কণা রয়েছে, তাদেরকে আমি সংমিশ্র কণা হিসেবে বিবেচনা করলাম। এই সংমিশ্র কণা যেমন ডয়টেরন এবং আলফা কণা, এরা সংমিশ্র কণা, অর্থাৎ এরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মতো স্থায়ী নয়, আবার মেসন বা নিউট্রিনোর মতো স্থায়ী নয়। তাহলে তোমরা এই অবপারমাণবিক কণাসমূহ সম্পর্কে যে ধারণা দিলাম, সেগুলো বোর্ড ওয়ার্কগুলো তোমরা লিখে নাও। এবং এই সমস্ত বর্তমানে এটা জানা গেছে যে এই সমস্ত কণা, অর্থাৎ পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের মতো স্থায়িত্ব কণা পাওয়া যায়। আবার এরাও পরবর্তীতে বিভাজিত হয়ে শেষ পর্যন্ত আদি কণা, কোয়ার্ক কণাতে পরিণত হতে পারে, অর্থাৎ প্রোটন, নিউট্রন এরা ভেঙে গিয়ে কোয়ার্কে পরিণত হতে পারে। তাহলে আমরা অবপারমাণবিক কণাসমূহ সম্পর্কে কিছু ধারণা দিলাম, এইটুকু তোমরা বোর্ড ওয়ার্ক টুকে নাও। আমরা এর পরবর্তী আলোচনা করব রাদারফোর্ড এবং টমসনের পরমাণু মডেল সম্পর্কে। তাহলে আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমি নেক্সট টপিক আলোচনা করছি পারমাণবিক মডেল সম্পর্কে। পারমাণবিক মডেল নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা আগে রাদারফোর্ডের টমসনের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। টমসনের পারমাণবিক মডেল, অর্থাৎ যখন ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হলো, তারপরে বিজ্ঞানীরা ভাবনা চিন্তা করলেন যে পরমাণু কিভাবে তৈরি হয়, কোথায় ইলেকট্রন প্রোটনগুলো থাকে, এবং সর্বপ্রথমে টমসন একটি মডেল দিলেন। এই মডেল অনুসারে একটি গোলাকার অংশে, এরকম একটি গোলাকার অংশে এই সমস্ত অংশ জুড়ে
ধনাত্মক আধান অর্থাৎ পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন সুষমভাবে বিস্তৃত থাকে, সুষমভাবে ছড়িয়ে থাকে, বিস্তৃত থাকে এবং ইলেকট্রনগুলো অর্থাৎ ঋণাত্মক আধানধর্মী কণা নেগেটিভ চার্জ যেগুলো রয়েছে সেগুলো পরমাণুতে কোনো কোনো জায়গায় গ্রথিত থাকে, অর্থাৎ এরা ঋণাত্মক আধান। এই গোলাকার অংশে বিভিন্ন জায়গায় গ্রথিত থাকে, অর্থাৎ ঠিক যেমন আমরা যদি একটা তরমুজকে কেটে ফেলি, তরমুজের লাল অংশটাকে আমরা যদি বিবেচনা করি পজিটিভ চার্জ এবং বীজগুলো সমস্ত লাল অংশে ছড়িয়ে থাকে না, কোনো কোনো জায়গায় গ্রথিত থাকে, গাঁথা থাকে, সেরকম ইলেকট্রনগুলোও গাঁথা থাকে। এই জন্য এই মডেলটাকে অনেক সময় ওয়াটারমেলন মডেলও বলে, এটাকে অনেক সময় রাইজিন পুডিং মডেলও বলে। রাইজিন পুডিং মডেল বলতে এটা কোনো পুডিংয়ের মধ্যে কিছু কিছু জায়গায় যেরকম আমরা পায়েস খাই, পায়েসের সর্বত্র কিন্তু কিশমিশ ছড়ানো থাকে না, কোনো কোনো জায়গায় কিশমিশ ছড়ানো থাকে। পায়েসের পুরো অংশটাকে যদি আমরা পজিটিভলি চার্জ হিসেবে ধরি, তাহলে এখানে কিশমিশগুলো নেগেটিভলি চার্জ পার্টিকেল হিসেবে বিবেচনা করা যাবে। তাহলে এই মডেল সর্বপ্রথম দেওয়া হলো এবং এই মডেল অনুসারে ধনাত্মক আধান সর্বত্র ছড়িয়ে আছে, ঋণাত্মক আধান ঠিক যেমন তরমুজের বীজের মতো ভিন্ন কিছু কিছু জায়গায় গ্রথিত আছে। এই মডেলটা দেওয়া হলেও এখানে কিছু ত্রুটি বা ডিফেক্ট দেখা যায়। এক, এই মডেলটা ত্রুটি সম্পর্কে যদি আমরা আলোচনা করি, এই মডেলের ডিফেক্ট কি, তাহলে ডিফেক্ট বলতে পারবো, ত্রুটি বলতে পারবো যে এই মডেল একটা স্ট্যাটিক মডেল। স্ট্যাটিক মডেল কথার অর্থ এখানে ইলেকট্রন স্থির রয়েছে, ইলেকট্রন স্থির রয়েছে, ইলেকট্রনের ঘূর্ণনের কথা এখানে বলা হয়নি, ফলে এটা একটা স্ট্যাটিক মডেল বলা যেতে পারে। তাহলে টমসন মডেল সম্পর্কে তোমরা কয়েকটি কথা মনে রাখবে, যেটা একটা ওয়াটারমেলন মডেল, অর্থাৎ একটা আমরা তরমুজকে কেটে দিলে তরমুজের লাল অংশে যেমন ছড়িয়ে থাকে এবং বীজগুলো কোনো কোনো জায়গায় গাঁথা থাকে, ঠিক তেমনই লাল অংশটা এখানে ধনাত্মক আধান এবং বীজগুলি ঋণাত্মক আধান হিসেবে বিবেচনা করতে পারি, ওই জন্য মডেলটাকে ওয়াটারমেলন বলে। এটা একটি প্রাথমিক মডেল, কিন্তু এখানে ত্রুটি একটাই, এটা একটা স্ট্যাটিক মডেল। এখানে পরমাণুর মধ্যে ইলেকট্রনকে স্থির হিসেবে বিবেচনা করা হয়েছে, এর গতিশীলতার কথা বলা হয়নি। তাহলে তোমরা এটুকু স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরবর্তী টপিক আমরা আলোচনা করব। আমরা এই অংশ মিটিয়ে দিলাম, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমরা এখন আলোচনা করব রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এখানে পরীক্ষার জন্য কিছু সেট আপ করা হলো। এক, এখানে একটা তেজস্ক্রিয় মৌল নেওয়া হলো, রেডিয়াম। একটি সিসার ব্লকের মধ্যে
সামান্য পরিমাণ তেজস্ক্রিয় মৌল রেডিয়ামকে এখানে নেওয়া হলো। রেডিয়াম থেকে ন্যাচারালি আলফা কণা নির্গমন ঘটবে। এইখানে খুব পাতলা বেধের সোনার পাত নেওয়া হলো, পাতলা বেধের সোনার পাত, যার বেধ 0.0004 সেন্টিমিটার, এবং এই সোনার পাতকে ঘিরে একটা জিঙ্ক সালফাইড পর্দা রাখা হলো, যা ফ্লুরেসেন্ট। জিঙ্ক সালফাইডের ফ্লুরেসেন্ট পর্দা রাখা হলো। অর্থাৎ আমরা যদি বলি এখানে কি কি উপকরণ নেওয়া হয়েছে, তো আমরা এটাকে সহজ করে বলতে পারি যে রেডিয়াম নেওয়া হয়েছে, তো রেডিয়ামের মধ্যে থেকে কোন কণা বিচ্ছুরিত হবে, তো আলফা কণা। তাহলে আমরা বলতেই পারি যে এখানে উপকরণ নেওয়া হলো আলফা কণা। এখন অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা জাগতে পারে যে আলফা কণা কি। তাহলে তোমরা এটা মাথাতে রেখো, আলফা কণা হচ্ছে হিলিয়াম আয়ন। হিলিয়াম থেকে দুটি ইলেকট্রন অপসারণ করে দেওয়া হলে যে আয়নটা থাকে তাকেই বলবো আমরা আলফা কণা। 2 লাগলো সোনার পাত, যার বেধ আমরা ওখানে উল্লেখ করেছি, এবং 3 নম্বর লাগলো আমাদের উপকরণ ZNS পর্দা। এখান থেকে আলফা কণা বিচ্ছুরিতে দেখা যায় বেশিরভাগ আলফা কণা পাত ভেদ করে চলে যায়। আমরা কিছু পর্যবেক্ষণ করলাম, আমরা পরীক্ষা করার পর দেখতে পেলাম, পর্যবেক্ষণ কি পেলাম, আমরা লক্ষ্য কি করলাম, তাহলে আমরা এইটা পর্যবেক্ষণ করতে পারলাম এখানে থেকে আলফা কণা, বেশিরভাগ আলফা কণা পাত ভেদ করে যায়। এবং এটা বুঝলাম কি করে পাত ভেদ করছে, যখনই পাত ভেদ করছে সঙ্গে সঙ্গে এইখানে একটা স্ফুলিঙ্গ স্পার্ক দেখতে পাওয়া যাচ্ছে। এই স্পার্ক দেখতে পাওয়ার অর্থ আলফা কণা গিয়ে সরাসরি ZNS পর্দায় আঘাত হানছে। তাহলে প্রথম পর্যবেক্ষণ বলা যায় বেশিরভাগ আলফা কণা, প্রায় 99% আলফা কণা পাত ভেদ করে যায়। বেশিরভাগ আলফা কণা পাত ভেদ করে যায়। 2, কোনো আলফা কণাকে দেখতে পাওয়া যায় সামান্য বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ এরকম জায়গায় বা এরকম জিঙ্ক সালফাইড পর্দায় এরকম জায়গায় আঘাত হানে। অর্থাৎ কোনো আলফা কণা সামান্য বিচ্যুত হয়, কোনো আলফা কণা সামান্য বিচ্যুত হয়। এক্ষেত্রে দেখা যায় প্রায় 20,000 আলফা কণা যদি পাত ভেদ করে তার মধ্যে দেখা যায় এক একটি আলফা কণা যে পথে যায় ঠিক সেই পথে আবার ফিরে আসে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। প্রায় 3 নম্বর তাহলে পর্যবেক্ষণ করা যায় 20,000 আলফা কণায় 20,000 আলফা কণায় একটি আলফা কণা যে পথে যায় সেই পথে ফিরে আসে। কথাটার অর্থ হচ্ছে যে 180 ডিগ্রি কোণে বিচ্যুত, অর্থাৎ সরল রৈখিকভাবে গেল আবার ওই পথে ফিরে আসলো, অর্থাৎ 180 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। তাহলে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় 3টি উপকরণ, 3টি পর্যবেক্ষণ লেখা হলো। তোমরা এই বোর্ড ওয়ার্কটুকুকে স্ক্রিনশট করে নিতে পারো এবং এর পরে আমরা আলোচনা করব
এই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিয়েছেন রাদারফোর্ড? আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমি উপকরণের অংশটুকুকে মিটিয়ে দিয়ে আমি এখানে সিদ্ধান্ত লিখছি। সিদ্ধান্ত প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলবো যে প্রথম পর্যবেক্ষণ কি লেখা আছে দেখো। বেশিরভাগ আলফা কণা পাত ভেদ করে যায়, তাহলে সোনার পাত পরমাণু দিয়ে তৈরি, আর পরমাণু দিয়ে তৈরি এবং সোনার পাত ভেদ করে যাচ্ছে আলফা কণা, তার মানে এটা বলা যায় যে অবশ্যই পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা আছে, নাহলে 99% আলফা কণা পাত ভেদ করে যেত না। আমরা যদি একটা কল্পনা করি, আমি একটা ঢিল ছুঁড়লাম আর একটা দেওয়াল ভেদ করে চলে গেল, সেই কথাটার অর্থ এটা বোঝায় দেওয়ালে অবশ্যই কোথাও ছিদ্র ছিল, যে ছিদ্র দিয়ে ঢিল পেরিয়ে গেছে। সেই একই রকমভাবে সোনার পাত ভেদ করে আলফা কণা এই কারণে গেল যে সোনার পাতের মধ্যে যে পরমাণু রয়েছে, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। তাহলে 1 নম্বর পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে 1 নম্বর সিদ্ধান্ত বলা যায় পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। 2 নম্বর সিদ্ধান্ত নেওয়া যায়, এই 2 নম্বর এবং 3 নম্বর পর্যবেক্ষণকে যদি আমরা দেখি, কোনো আলফা কণা সামান্য বিচ্যুত হয়। এখন আমরা যদি দেখি আলফা কণার আধান কি, তো আলফা কণা মানে হিলিয়াম আয়ন He2+, অর্থাৎ ধনাত্মক আধান ধরবে। এখন কোনো পজিটিভ চার্জের কাছে যদি নেগেটিভ চার্জ যায়, তাহলে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। পজিটিভ আর পজিটিভ পাশাপাশি চলে আসলে বিকর্ষণ করবে। এখানে কোনো আলফা কণা বিচ্যুত হয়ে গেল, সেই অর্থটা এখানে এইভাবে বলে যে পরমাণুর মধ্যে এমন কোনো জায়গা আছে যেখানে ধনাত্মক আধান লুকিয়ে রয়েছে। 3 নম্বর পরীক্ষাটি নিশ্চিত হলো 20,000 আলফা কণায় একটি আলফা কণা 180 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। অর্থাৎ সোনার পাতের মধ্যে অবশ্যই কোনো জায়গায় পজিটিভ চার্জ আছে এবং আলফা কণা পজিটিভ চার্জ সোজাসুজি সেখানে যখনই যাবে, পজিটিভ আর পজিটিভ দুটো আধান পাশাপাশি না হয়ে বিচ্যুত হয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসবে। অর্থাৎ যে পথে ধনাত্মক আধানটা রয়েছে ঠিক সেই পথ দিয়ে আলফা কণা যখনই যাবে সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি কোণে বিচ্যুত হবে। এ থেকে নিশ্চিত করা যায় পরমাণুর মধ্যে অতি ক্ষুদ্র স্থানে ধনাত্মক আধান বর্তমান। অর্থাৎ এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিজ্ঞানী রাদারফোর্ড পরবর্তীতে দিলেন রাদারফোর্ডের মডেল, যেটা আমরা পরবর্তী দিন আলোচনা করব। আজকে আমার তোমাদের জন্য, যাদের পরমাণুর গঠন চ্যাপ্টার হয়নি তাদের জন্য পরপর সিকুয়েন্সিয়ালি, অর্থাৎ ঠিক একই ক্রমে আমরা কিছু বিষয় আলোচনা করব, যাতে তোমাদের পরমাণুর গঠনটা বোঝা সুবিধা হয়। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীদের পরমাণুর গঠন চ্যাপ্টারটা আমার কাছে হয়নি। আজ এই পর্যন্ত থাকলো, যা আমি লেকচার 1 হিসেবে চিহ্নিত করলাম। পরবর্তী দিন লেকচার 2 সিকুয়েন্সিয়ালি ক্রমান্বয়ে ঠিক পরের অংশ আমরা আলোচনা করব। আমি চাইবো এই অংশটুকু তোমরা দেখো, এবং যদি কোথাও কিছু বলার থাকে তোমরা পরবর্তী দিন আমাকে ফিডব্যাক দেবে আশা করি। আজ এই পর্যন্তই ক্লাস থাকলো। এখন রাত 1টা বাজে, আমি রাত্রি 1টার সময় তোমাদের স্বার্থের কথা ভেবে আজ আমি এই ভিডিও করলাম এবং আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। গুড নাইট।